বৌমা, তুমি এটা কি বলছো? বাড়ির বউ পুজোর সময় বাপের বাড়িতে গিয়ে বসে থাকে? এটা কি করে সম্ভব? বাড়িতে আমার মেয়েরা আসবে, তুমি বাপের বাড়িতে চলে গেলে কি করে হবে? নমস্কার বন্ধুরা, দেবযানীর লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম, সাথে নতুন ব্লগ। তাহলে তোমরা দেখতে থাকো, গল্পটা শুনতে থাকো। অবশ্যই ব্লগ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানিয়ে দেবে। তো শাশুড়ি মা আমাকে এই কথাটা বলেছে, তার মানেটা হলো, বলতে গেলে তোমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে গল্পটা। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। পড়াশোনার লাইফ থেকে শুরু করে সব সময় বাবা মার নজরে নজরে থাকতাম। কখনো আমাকে একা ছাড়েনি। মাস্টার বাড়ি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে যেখানে যেতাম সেখানে বাবা না হয় মা সব সময় সিকিউরিটির মতো পাশে পাশে থাকতো। কখনো বন্ধুদের সাথে ঘুরতে বেরোতে পারিনি, কখনো বন্ধুদের সাথে আনন্দে যুক্ত হতে পারিনি, কখনো নিজের মতো করে কাটাতে পারিনি। মনের মধ্যে একটা দুঃখ ছিল যে কোথায় গেল মেয়েদের স্বাধীনতা। বাপের বাড়িতে স্বাধীনতা পাচ্ছি না, শ্বশুরবাড়িতে কি পাবো? যাই হোক, কলেজে পা রাখলাম। কলেজটা আর পূরণ করা হলো না, বিয়ে দিয়ে দিল। ভালো সম্বন্ধ এসেছে, দেরি করে লাভ নেই। বাবা মা আমাকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতো। দিনকাল ভালো না, মেয়েকে কতটা দেখে দেখে রাখবে, সম্ভব হয়ে উঠছে না। বাবা মারও যথেষ্ট বয়স হয়ে গেছে, সবসময় মেয়েকে নিয়ে ঘোরাঘুরিটা আর হয়ে উঠছে না। তাই ভাবলো যে না, সম্বন্ধ যখন ভালো এসেছে বিয়েই দিয়ে দিই, নিশ্চিন্ত থাকবো। বর দেখে শুনে রাখবে, বরের দায়িত্বে চলে যাবে। এইভাবে মা বাবা ওদের দায়িত্ব ছেড়ে দিল, বিয়ে দিয়ে দিল। শ্বশুরবাড়িতে চলে গেলাম। ওখানে গিয়ে বেশ আনন্দেই কাটছিল কয়েকটা দিন। বাড়িতে অতিথিরা এসেছিল বিয়ে উপলক্ষে। সবাই বেশ কিছুদিন আনন্দর মুহূর্তগুলি কাটিয়ে চলে গেল। বাড়ি এখন ফাঁকা। চলে গেলাম স্বামী স্ত্রী দুজনে মিলে মধুচন্দ্রিমাতে। ওখান থেকে ঘুরে এসে মনে হচ্ছে যে না, আমি সত্যিই আর স্বাধীন হতে পেরেছি, ভালোই লাগছে। বাপের বাড়িতে গেলাম বেড়াতে, এটাকে বলে আটনায়ুরি। তো আটনায়ুরিতে বেড়াতে গিয়ে ওখানে গিয়ে মাকে খুব করে শ্বশুরবাড়ির সুনাম বলছি যে আমি তোমাদের ওখানে যে স্বাধীনতাটা পাইনি, ওখানে গিয়ে সেই স্বাধীনতাটা পেয়েছি। এখন ভালো লাগছে আমার। এখন আমার মনে হচ্ছে যে আমার আর কোনো বাঁধন নেই, পায়ের শিকল খুলে ফেলেছি। মার চোখে জল আসলো আমার কথাগুলি শুনে। বলল, ভালোই হলো। বাবা মা তো খুব চিন্তায় থাকতাম, সেই জন্য তো সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতাম। দিনকাল ভালো নয় মা, এখন স্বামীর সাথে ঘুরে বেড়াবি, এখন আর ভয় নেই, এখন স্বামী দেখে দেখে রাখবে। এই বলে বাপের বাড়ি থেকে চলে গেলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর দেখলাম আমি যে কথাগুলি বাপের বাড়িতে গর্ব করে বলে এসেছিলাম, সেই কথাগুলি দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। সেই গর্ব করার মতো কথাগুলি একটিরও কোনো মিল নেই। শাশুড়ি মা বলল, বিয়ে টিয়ে হয়েছে, সব কিছু শেষ, এখন সংসারের দায়িত্ব কাঁধে তুলে নাও, আমি আর পারছি না। এই বলে পুরোটা সংসারের দায়িত্ব দিয়ে দিল আমার কাঁধের উপর। সংসার চালাতে চালাতে আমি তো একদম সংসারমুখী হয়ে উঠলাম। নিজের দিকে তাকানোর মতো সময়টাও পর্যন্ত আমার নেই। পরপর দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। দুটো ছেলে মেয়ের পড়াশোনা, ওদের দেখাশোনা, স্বামীর দায়িত্ব পালন, ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, সবার দায়িত্ব কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আর নিজের দিকে তাকানোর সময় পেলাম না। এভাবে কেটে যাচ্ছে দিনগুলি। কবে কি কোথায় কি হচ্ছে না হচ্ছে বলতেই পারি না। বাপের বাড়িতে যেতে গেলে শাশুড়ি মা অসুস্থ, সেজন্য বাপের বাড়িতেও আর যাওয়া হচ্ছে না। পুজো এসেছে, ভেবেছি অনেক দিন হয়েছে বাপের বাড়িতে যাওয়া হয় না, এবার পুজোতে বাপের বাড়িতে যাব। যে শাশুড়ি মাকে বলতে গেলাম, শাশুড়ি মা পুজোর সময় আমি একটু বাড়িতে যেতে চাই, অনেক দিন তো হলো বাবা মাকে দেখি না, বাবা মাও আসতে পারছে না, শরীরটা ভালো নেই, তাই ভাবছি একটু বাড়ি থেকে ঘুরে আসি। শাশুড়ি মা বলল, এই কী কথা বৌমা, তুমি পুজোতে বাড়িতে চলে যাবে, এদিকে আমার মেয়েরা আসবে, বাড়ির বউরা কি পুজোর সময় বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায়? শাশুড়ি মার কথাটা শুনে কিছু বলার ইচ্ছে ছিল যে বৌমারা পুজোর সময় বাপের বাড়িতে যায় না, তাহলে আপনার মেয়েরা কিভাবে পুজোর সময় বাপের বাড়িতে আসবে? মুখে এসেও কথাটা বলতে পারিনি। ধন্যবাদ ভগবানকে যে আমার বাকশক্তিটা দেয়নি। যাই হোক, পুজোর সময় ননদ নন্দাই ছেলে মেয়ে বাড়ি ভর্তি,
হয়ে গেল, সবাই আসলো, আনন্দ। ওদেরকে নানা রকম রান্না বান্না করে খাওয়াচ্ছি। আমার শাশুড়ি মা খুব খুশি, ওদেরকে এত সেবা করছি। উনি তখন বৌমা বৌমা বলে একেবারে মাথায় তুলে যেন নাচে। কিন্তু এদিকে মনের মধ্যে খুব ঝড়। বাবা মাকে অনেক দিন হলো দেখি না। বাবাকে কথা দিয়েছিলাম এবার পুজোতে আসব। বাবা অপেক্ষায় আছে কখন আমি যাব। আমার জন্য শাড়ি টাড়ি কিনে রেখেছে বিয়ের পর থেকে। ওই যে একবার গিয়ে এসেছিলাম, আর যাওয়া হয়নি। কি করেই বা যাব? যাওয়ার কথা শুনলেই শাশুড়ি মা অসুস্থ হয়ে যায়। স্বামী তখন বলে, মা অসুস্থ, তুমি কি করে যাবে? প্রথম স্বামী আমার হয়ে কথা বলেছিল, আমি স্বামীর মুখ বদ্ধ করে দিয়েছি। বলছি না মা অসুস্থ, আমি কি করে যাব? সত্যিই তো, শাশুড়ি মাকে কে দেখবে আমি চলে গেলে? তারপর থেকে আমার স্বামী আমার হয়ে আর কথা বলে না। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি। শুধু সংসার, স্বামী, সন্তান আর শাশুড়ি মায়ের যত্ন। শ্বশুরমশাই এরই মধ্যে চলে গেলেন। শ্বশুরমশাইয়ের কথা আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, ছেলে মেয়ে বড় হয়ে গেল, শাশুড়ি মাও একদিন চলে গেল। এখন আমার কোনো বাধা নেই। তারপরও না আমি পারছি না সেই মুক্তভাবে চলাফেরা করতে। কেমন জানি হয়ে গেছি, একদম নিজেকে পাল্টিয়েই ফেলেছি, ঘরমুখো হয়ে গেছি। পুজো এসেছে, পুজোতে সবাই ঘোরাফেরা করছে। এখন আর ননদ নন্দাইরাও আসে না, যেহেতু মা নেই। সবাই সবার সংসার ধর্ম নিয়ে ব্যস্ত। বলা হয় পুজোতে, প্রত্যেকবারই বলা হয়। এখন সবাই সবার সংসারের দায় দায়িত্ব দেখাচ্ছে, কেউ আর আসে না। ছেলে মেয়েরা পুজোর সময় বেরিয়ে যায় সন্ধেবেলা, যে যার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে। বরমশাই পোশাক পরে চলে যায় ক্লাবের পুজোতে। আমি ঘর থেকেই মাকে প্রণাম করি, ক্লাবে যাওয়ার মতনও সাহস হয় না। একদিন গিয়েছিলাম, ওদের কথা শুনে ছেলেমেয়েরা আমাকে নিয়ে ঠাট্টা করছিল। আমি নাকি ঘর থেকে বেরোতে পারি না, আমি নাকি সারাদিন ঘরে থাকি, আমি নাকি আনস্মার্ট, আমি নাকি একেবারে গড়বন্দি হয়ে গেছি। ছেলে মেয়েকে দেখানোর জন্য গিয়েছিলাম পাশের একটা দোকান থেকে জিনিস কিনতে। আসার সময় বাইকের ধাক্কা খাই, খুব একটা ব্যথা পাইনি। ঘরে এসে সবাই জানতে পারলো, পেয়ে আমাকে নিয়ে সেই ঠাট্টা যে তোমার এমনই হবে, তুমি একটা গেয়ো ভূত। কথাটা না মনে গিয়ে লাগলো। মনে মনে ভাবছি, আমি গেয়ো ভূত না, আমি এখানে এসে গেয়ো ভূত হয়ে গেছি। আমার পায়ে একটা শিকল বাঁধা হয়েছে। তো যাই হোক, কাকে বলবো, তবে নিজেকে চেঞ্জ করতে হবে, এটা ভালো করে বুঝে নিয়েছি। তাই ষষ্ঠী পুজোর দিন সবাই তো বেরিয়ে গেল, সপ্তমীতেও বেরিয়ে গেল। অষ্টমীর দিন ভাবছি সকাল থেকে, না আজ আমি বেরোবো, আমাকে স্মার্ট হতেই হবে, এভাবে ঘরবন্দি হয়ে থাকলে হবে না। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, নিজেকে ভালোভাবে দেখলাম। অনেক বছর পরে এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। চিনতে পারছি না চেহারাটা কার, চেহারাটা কি আমার না অন্য কারোর। মনে পড়ে গেল, হ্যাঁ এটাই তো আমি। সেই ক্লাস 9-10 থাকতে যখন আয়নার সামনে দাঁড়াতাম, সেই চেহারাটা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ এটাই আমি। আয়নার সামনে দাঁড়ানোর সময়টুকু পাই না, সবসময় সংসার সংসার করে একেবারে ক্লান্ত হয়ে পড়ি। তাই আর নিজের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাই না। বসলাম, বসে স্বামীর দেওয়া পুজো শাড়িটা বের করলাম, বের করে পরলাম। চুলটাকে বেনি না করে একটা হালকা করে হাত খোপা বাঁধলাম। কপালে একটা টিপ, মেয়ের সাজার বক্স থেকে লিপস্টিকটা নিয়ে হালকা করে একটু লিপস্টিক দিলাম। আয়না দিয়ে তাকিয়ে দেখছি, আমাকে চেনাই যাচ্ছে না। এখনও সেই আগের মতনই রয়ে গেলাম। যাই হোক, মানিব্যাগটা নিলাম, মানিব্যাগের মধ্যে টাকা নিলাম, ছেলের দেওয়া মোবাইলটা নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় মানুষের জনস্রোত, সেই স্রোতের মধ্যে নিজেকে ভাসিয়ে দিলাম। প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখে দেখে ঘুরছি। মনে হচ্ছে এগুলি তো টিভিতে দেখতাম, আজ সামনাসামনি দেখছি। বাহ কত সুন্দর, সামনাসামনি দেখতে এত সুন্দর হয়। আগে কখনো ভাবিনি যে সত্যি
এত সুন্দর পুজো প্যান্ডেলগুলি। ছোট ছিলাম যখন বাবা মায়ের সাথে যখন পুজো দেখতে যেতাম, তখন তো গ্রামের পুজো, একটা দুটো পুজো প্যান্ডেল, ততটা আলোকসজ্জা হতো না। যাই হোক, পুজো দেখতে দেখতে অনেকগুলি পুজো দেখে ফেলেছি। আর তখন মনে হচ্ছিল আমি যেন আকাশে ডানা মেলে উঠছি, আমি আর স্বাধীন, আমার পায়ে শিকল বাঁধা নেই। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা ধরলাম, বললাম হ্যালো। বলছে, ম্যাম আমি পুলিশ স্টেশন থেকে ফোন করছি, আপনাকে কি কিডন্যাপ করা হয়েছে? চট করে কোনো উত্তর না দিয়ে ভাবলাম যে না, আনস্মার্ট হয়ে কথা বললে হবে না, আমাকে স্মার্টভাবে কথা বলতে হবে। তখন বললাম যে না, আমাকে কেউ কিডন্যাপ করেননি, আমি পুজো দেখতে বেরিয়েছি। কেন বলুন তো? বলছে না, আপনার স্বামী এসেছে পুলিশ স্টেশনে, আপনি আপনার স্বামীর সাথে কথা বলুন। স্বামীর হাতে মোবাইলটা দিল। ওপাশ থেকে স্বামী বলল, হে মিতা, তুমি কোথায়? আমি বললাম, কেন, পুজো দেখতে বেরিয়েছি। বলছে, তুমি একা একা পুজো দেখতে বেরিয়েছ? বললাম, হ্যাঁ, কেন, আমি কি পুজো দেখতে পারি না? আমি কি একা একা বেরোতে পারি না? আমার স্বামী তো অবাক হয়ে গেল। বললো, আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় আছো আমাকে অ্যাড্রেসটা বলো, আমি আসছি। আমি বললাম, না, আসতে হবে না, যেভাবে এসেছি সেভাবেই আসব। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়িতে গিয়ে দেখি ছেলে মেয়ে কান্নাকাটি করেছে, দাঁড়িয়ে আছে। আমার স্বামী গেটের মধ্যে পাচারি করছে। গিয়ে যখন নামলাম, ছেলে মেয়ে দৌড়ে এসে গলায় জড়িয়ে ধরল। স্বামীও কাছে এসে দাঁড়ালো, বলল, তুমি কি করে চলে গেলে একা একা? তখন ছেলে মেয়ে ঠিক বুঝতে পারলো, কারণ ছেলে মেয়ে বলেছিল আমাকে আমি আনস্মার্ট, আমি নাকি বাড়ি থেকে বেরোতে পারি না। ওরা ওদের ভুল নিজেরাই বুঝতে পারলো। গলায় জড়িয়ে কান্না শুরু করে দিয়েছে, বলছে, মা সরি। স্বামীও আমাকে বলল সরি। ওরা তখন বুঝতে পেরেছে যে সংসারের মধ্যে জড়িয়ে আমার জীবনটা প্রায় বন্দি জীবন হয়ে গিয়েছিল, কারাগারের মধ্যে জীবন কাটাচ্ছিলাম। কিছু করার ইচ্ছে থাকলেও করতে পারছিলাম না। এটাই ছিল আমার সংসার ধর্মের কাহিনী। সংসারের মধ্যে পড়ে আমরা অনেকটা ওই রকম হয়ে যাই। তখন কিন্তু আমাদের কিছু করার ইচ্ছে থাকলেও কর্তব্য মনে করে আমরা সেই নিজের ইচ্ছেটাকে ভাসিয়ে দিই। এভাবেই আমরা কাটিয়ে দিই সংসার জালে। মেয়েদের জীবনটা এরকম, স্বাধীনতা বলতে নেই। যতই বলি মেয়েরা স্বাধীনতা পেয়েছে, তারপরেও কিন্তু মেয়েরা এখনও সেই স্বাধীনতাটা পায়নি। মেয়েরা ইচ্ছে করলে সব পারে, কিন্তু কর্তব্যের কাছে তারা নিঃসহায় হয়ে পড়ে। কর্তব্য তাদেরকে জড়িয়ে ফেলে। সেই কর্তব্য থেকে অনেক মেয়েরাই বেরোতে পারে না। যেরকম আমার জীবনে এরকম হয়েছে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্টসে। আর যদি ব্লগ সম্বন্ধে কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দেবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। কারণ গল্প বলতে বলতে তোমাদের কোনো কিছুই বলা হয় না। সেই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ব্লগ থেকে কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবে। তাহলে আজ এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই, ভালো থেকো।